সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমাদের প্রথম অনুষ্ঠান আমরা পরিবর্তিত পরিস্থিতিতে এই নামটি নির্ধারণ করেছি এবং এই নামে আমরা এখন থেকে প্রতি সপ্তাহে এই সময় আমরা এই অনুষ্ঠানটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিরতির আগে বলেছিলাম যে আমরা আমাদের এই অনুষ্ঠানের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা সংযুক্ত করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে করছি, সাধারণ মানুষ তো আছে যারা SMS দিচ্ছেন, আর বলেছি যে যারা রাজনীতির সাথে যুক্ত, সরাসরি যুক্ত নয় কিন্তু রাজনীতি সচেতন এবং তাদের একটি সমাজে একটি অবস্থান আছেন এবং তারাও সমাজকে নাড়া দিতে পারেন এবং তারা অবশ্যই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা সেলিব্রিটিদের কথা বলছি। আমরা এই অংশে আমরা কিছু নাট্যকর্মী যারা বর্তমান রাজনীতি নিয়ে ভাবেন তাদের কিছু বক্তব্য আমরা শুনব। প্রথমে একজন সংস্কৃতি কর্মী হিসেবে প্রধানত প্রত্যাশা থাকবে যে এদেশের সংস্কৃতি গরু ছাগলের মতো মুড়িয়ে না খেয়ে এরা বারবার সুযোগ দিতে হবে। এই সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি আমাদের এই দেশের, অপসংস্কৃতি জালে যেন এটা বিচ্ছিন্ন না হয়ে যায়, অপসংস্কৃতি জালে পড়ে যেন নিচের দিকে না যায়, সেই জন্যে আমাদের সংস্কৃতি কর্মীরা যেন বেঁচে থাকতে পারে। আমরা তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই দলাদলিতে, আমরা তো ক্ষতিগ্রস্ত অবশ্যই হব। আমাদের কাজ নাই, আমরা কোনো ওই সত্যি কথা বলতে কি বলা হয় যে আমরা খ্যাপ মারি, শিল্পীরা কামলা, এখন সে খ্যাপ নাই, সব আক্ষেপের মধ্যে বসে আছে, কোনো কাজ নেই, কোনো কাজ করা যাচ্ছে না। এই দলাদলিতে আমরা নিষ্পেষিত হয়ে তো কোনো লাভ নেই, আমরা প্রচুরভাবে নিষ্পেষিত হচ্ছি। একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার এটাই চাওয়া যে বর্তমান যে পরিস্থিতি সেটা থেকে আমরা একটু শান্তি চাই এবং চাইবো যে সরকার নিশ্চয়ই এটাকে সুন্দরভাবে এটাকে আমাদেরকে সব প্রবলেমগুলোকে সলভ করে এবং আমাদের সুন্দর একটা জীবন দিতে সক্ষম হবে। বাঙালির হাজার বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করা, ধারণ করা এবং আরো বেগবান করা, সেটা শুধুমাত্র একটা দেশের সরকার যদি সদিচ্ছা পোষণ করেন তবেই সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তবে অতীতের তুলনায় আমাদের সংস্কৃতি অনেকটা এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে এবং সরকার দিকে কিছুটা লক্ষ্য করছেন, ভবিষ্যতে আরও করবেন সেটুকুই আমরা আশা করছি আর কি। প্রত্যাশার কথা যদি বলেন, এটা প্রত্যাশা নয়, আপনি দাবি বলতে পারেন যে অচিরেই আরেকটি নির্বাচন দেওয়া, পার্টিসিপেটরি নির্বাচন, যেন সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে পারে এবং সর্বোপরি আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া। আমরা তো এবার ভোট দিতে পারিনি, প্রয়োজনে হয়নি ভোট দেওয়ার, সেই আমাকে আমার ভোটের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে মূল কথা। দর্শক, আমরা দেখলাম নাট্যকর্মীদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা, আমরা তা নিয়ে আলোচনা করব। তবে যেহেতু পুরো বিষয়টি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আমরা যেটি বলছিলাম, ডক্টর বোরহান বলছিলেন যে পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ নির্বাচনের পর একটি নতুন ধরনের একটি গণতন্ত্র আমরা দেখছি, যেখানে সংসদের একটি পরিবর্তন আমরা দেখছি, যে সংসদে বিরোধী দলও থাকবে আবার সরকারেও থাকবে। এই অবস্থায় সংসদের অবস্থানটা কি হবে এবং যেটি নিয়ে সরকারি দলেও একটি অস্বস্তি আছে যে তারা আসলে মানসিকভাবে চাচ্ছেন যে জাতীয় পার্টি পুরোপুরি বিরোধী দলের ভূমিকা পালন করুক, কিন্তু জাতীয় পার্টির আবার আকাঙ্ক্ষা তারা দুই অংশেই ভূমিকা পালন করবে। এই পালন করার মধ্য দিয়ে সংসদ আসলে শক্তিশালী হবে নাকি সংসদ অকার্যকর হয়ে যাবে, তা নিয়ে একটি প্রশ্ন আছে। আমরা এটার কোনো সমীকরণে এখনই পৌঁছাতে চাই না, তবে তা নিয়ে যে রাজনীতিকদের বক্তব্য, আমরা সেই বক্তব্যগুলো দেখে আমরা আলোচনায় ফিরি। এই সরকারের টেনিউর হলো 5 বছর। 5 বছরের একদিনও বেশি এই সরকার থাকার কোনো সুযোগ নেই। আলোচনা কিন্তু থামে নাই, আপনারা এই সবসময় লক্ষ্য করেন না, যেহেতু আপনাদের মিডিয়ার সামনে এইগুলি ঘটনা দেখিয়ে আপনারা হয়তো, কিন্তু আলোচনা কিন্তু বন্ধ হয়ই নাই, বরঞ্চ আলোচনা আরো বেগবান হচ্ছে। একটা সরকার আছে, আপনার বিরোধী দল একটা গঠন করা হয়েছে, সেই বিরোধী দল থেকে আবার মন্ত্রীও তৈরি করা হয়েছে।
যেটা গণতান্ত্রিক যে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসির যে একটা স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারের মধ্যে আসে না। এবং তাদের দলের লোকেরাই বলছেন যে গণতন্ত্রের যে গার্ডিয়ান থাকা দরকার, আপনার পার্লামেন্টারি সিস্টেমের যে অপোজিশন থাকতেই হবে, সেই অপোজিশন নেই। না পাওয়ার একটা বেদনা তো নিশ্চয়ই আমাদের সকলেরই আছে, আমাদের পার্টি থেকে আছে। ডেপুটি স্পিকার তো আমরা চাইবো, এখন সেটা ডিপেন্ড করে। এটা গতবারও আপনারা জানেন, গতবার যখন সংসদ হয় তখন কিন্তু একটা কথা ছিল যে অপোজিশনকে ডেপুটি স্পিকার দেবে। অপোজিশনের আবার দুইটি শর্ত আছে, একটা হচ্ছে টোটাল অপোজিশন আর একটা হচ্ছে রেসপন্সিভ কোঅপারেশন। কিন্তু এবার যেটা বলা হচ্ছে, যেটা বিরোধী দল থেকে সরকারি দলে গিয়ে অবস্থান নেওয়া, এটি অনৈতিক, অসাংবিধানিক এবং এটা সংসদীয় রাজনীতির শিষ্টাচার বহির্ভূত। জি স্যার, আপনাকে শুরু করি। আসলে এবার একটা বিশেষ অবস্থা কিন্তু বিরাজমান, এবং আমরা অ্যাজ ইউ নো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং সেখানে সরকারি দল বা ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, বর্তমানে যে দশম সংসদ, সেখানে কিন্তু পরিপ্রেক্ষিত ভিন্ন ছিল, সংসদের কম্পোজিশনও ভিন্ন। জাতীয় পার্টি যতই অপোজিশনের কথা বলুক, কিন্তু ইট ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট, দেয়ার ইজ নো ডিনাইং। কাজে ওনারা ওনাদের অবস্থান থেকে বার্গেনিং করবেন, ডেপুটি স্পিকার চাবেন, মন্ত্রী চাবেন, সেটা তারা চাইতেই পারে। এই দাবিটা কিন্তু আমরা শুনেছি। না, চাবেন, চাইতে পারে, এটা হলো সুযোগ সুবিধার রাজনীতি। কিন্তু মেইনলি আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র যেহেতু বিদ্যমান, এবং সংসদীয় গণতন্ত্রে অপোজিশন হলো পার্ট অ্যান্ড পার্সেল অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল যত শক্তিশালী হয়, যত সোচ্চার হয়, যত মানে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে, তত কিন্তু সরকার সেখানে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা নিশ্চিত হয়। আনফর্চুনেটলি আজকে এই দশম সংসদ দিয়ে কথা বলি কেন, নবম সংসদ যেটা আগে ছিল, সেই সংসদে বিএনপির 32 জন সংসদ সদস্য ছিলেন। তারা কতদিন পার্লামেন্টে গিয়েছেন, কয় কার্যদিবসে গিয়েছেন, কতদিন সেখানে বক্তব্য রেখেছেন, এই তত্ত্বাবধায়ক ইস্যুর কথাই ধরেন। আজকে সেই পূর্ণাঙ্গ বিরোধী দল থেকে তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আজকে যে নির্বাচন বর্জন, প্রতিহত ইত্যাদি করলেন, এই তত্ত্বাবধায়কের ইস্যুটাই যদি সংসদের ভেতরে জোরালোভাবে তুলে ধরতেন, যেটা শারমিন মুর্শিদ বলেছেন, আমি তার সাথে একমত, যে আপনার সংখ্যা দ্বারা কিন্তু গণতন্ত্র বা রাজনীতি নির্ধারিত হয় না। আপনারা যদি একজনও হন আর যদি সঠিক কথা বলেন, তাহলে এদেশের মানুষ কিন্তু সেটা বুঝে। সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো যে আমরা গণতন্ত্র চর্চা করি, সংবিধানের 7ম আর্টিকেলে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেন কিনা গভীরভাবে, সেখানে কিন্তু আমরা সন্দিহান। যদি বিশ্বাস করি জনগণের ক্ষমতায়নে, তাহলে কিন্তু অনেক সমস্যারই কিন্তু আমরা কেটে যেত। আমি যদি অন্যভাবে আসি, যে সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি করেছিল, এবং ডি ক্লার্ক তার বিরুদ্ধে ফাইট করেছেন, যে তাকে অন্তরে রেখেছে বছর পর বছর, তার সাথেই কিন্তু ঐক্যমত্য সরকার করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী 96 এসে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি একটা করেছিলেন, যদিও বিএনপি তখন অপোজিশনে ছিল, রাইট? তো পলিটিক্সে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই দেখুন না, এটা কি আগে ছিল? আমাদের দেশেই প্রথম যদি বলেন এরশাদ সাহেবের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরে বিএনপি যখন আসলো, তারপরে এটা সংবিধানের অংশ হলো। কাজে এটা ইট ওয়াজ এ পলিটিক্যাল ইনোভেশন, রাইট? পলিটিক্সে এ ধরনের ইনোভেশন হতে পারে, যেমন এবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিএনপি সহ সকলে মিলে আমরা একটা সরকারে এসে নির্বাচনটা করি, যাতে একক কোনো দলের অধীনে না হয়। আমার মনে হয় যে এটার একটা এক্সপেরিমেন্ট হতে পারতো, আনফর্চুনেটলি সেটা হয় নাই। যাই হোক, আমার বক্তব্য অন্য জায়গায়, সেটা হলোই যে এটা একটা বিশেষ অবস্থা, এবং এখানে কে বিরোধী দল কতদূর কার্যকর শক্তিশালী এটা বোধহয় সেকেন্ডারি। মেইন যেটা হলো সবাই উপলব্ধি করে, এবং যেটাকে বলছেন গ্রাউন্ড রিয়েলিটি, যে সব দলের অংশগ্রহণে আলাপ আলোচনার মধ্যে সমঝোতার মধ্যে দিয়ে একটা অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠান, এটা কিন্তু সবাই উপলব্ধি করেন, রাইট? এটাই হলো মূল এজেন্ডা। এখন আমি এখানে যদি 2-3টে কথা বলি, তারপর মনে হয় আমাদের প্যানেলে ওনারাও কথা বলবেন। ফার্স্ট যদি বলি, যে বিরোধী দলের কিছুদিন আগেও যিনি বিরোধী দলের নেতা ছিলেন, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন, গতকালই যে সংবাদ সম্মেলন করেছেন, আমি এটা পাঠ করেছি, এবং তার বক্তব্যের মধ্যে বেশ কিছু নতুন কিছু কথা বলেছেন। একটা যদি বলি, তিনি নিয়মতান্ত্রিক অহিংস রাজনীতির কথা বলেছেন। আমি এটাকে অত্যন্ত গুরুত্ব দিই। আসলে মনে রাখা দরকার যে 80-র দশকে বাংলাদেশ
90-র দশকে বাংলাদেশ আর 2013-14 বাংলাদেশ এক না। প্রতিনিয়ত সমাজ অভ্যন্তরে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের মন মানসিকতায় এবং এর পরিবর্তন ঘটছে। বিশ্বায়নের কথা আমরা বলি, ইন্টারঅ্যাকশনের কথা বলি। এই পরিবর্তনগুলো কিন্তু উপলব্ধি করে আপনাকে সাজাতে হবে পলিটিক্সটাকে। এক, আপনি যদি এখন ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বা সে উপনিবেশিক শাসক বিরোধী আন্দোলনের কৌশল যদি আজকে 2014 এসে করেন, সেটা বেশি কার্যকর হয় না। সেকেন্ড যেটা হলো যে আমাদের সামনে তো ইতিহাস রয়েছে, আমাদের রাজনীতিবিদ নিঃসন্দেহে তারা জানেন যে নেলসন ম্যান্ডেলা কি করেছেন, অহিংস রাজনীতি করেছেন। মহাত্মা গান্ধী কি করেছেন, সেই অসহযোগ খেলাফত আন্দোলনের সময় তিনি অসহযোগ আন্দোলন করেছেন, ব্রিটিশরা তার উপর রিপ্রেশন চালিয়েছেন, তারপর কিন্তু তিনি সহিংস অন্যায়। যেখানে আমাদের আমানুল্লাহ কবির ভাই যেটা বললেন যে সরকারের উপর নির্ভর করবে, আমার এখানে একটু দ্বিমত আছে। আমার মনে হয় আমি যদি জনগণের উপর আস্থাশীল হই, জনগণের ক্ষমতায় যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি যেটা করব, অহিংস এবং নিয়মতান্ত্রিক পন্থায় যদি আন্দোলনটা রচনা করত। আজকে দেখুন, এরশাদ সাহেবের বিরুদ্ধে নবাবসর বিরোধী আন্দোলন হয়েছে, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে 5-6 বছর। সে সময় জনতার মঞ্চ পর্যন্ত হয়েছে, কিন্তু পেট্রোল বোমা মেরে মানুষকে বাসে অগ্নিদগ্ধ করা, বার্ন ইউনিটের মানুষকে পাঠানো এবং সাধারণ মানুষ, এই ঘটনা কিন্তু এ দেশে করেন নাই। সর্বপ্রথম এটা করেছে একটা ইনসিডেন্টের আগে শুধু ঘটেছিল শাহবাগে, সেটা আমরা সকলে জানি। এর অর্থ রাইট, এর অর্থ কি দাঁড়ালো? আসলে যদি জনগণকে সম্পৃক্ত যদি না করেন, 1950-এর দশকে আমানুল্লাহ কবির ভাই তো ভালো করে স্মরণ আছে, অনেকে মৌলানা ভাসানী সাহেব তো পাকিস্তানের সালাম দিলেন, অর্থাৎ স্বাধীন বিচ্ছিন্ন, কিন্তু বঙ্গবন্ধু কি সেদিন স্বাধীনতা ঘোষণা করেছে? 60-র দশকে এসে যখন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার জন্য বলা হলো, তখন কি করেছেন? করেন নাই। জনগণকে সাজিয়ে উদ্বুদ্ধ করে সংগঠিত করে 71-এর 7ই মার্চের ভাষণ, তার আগে নির্বাচন, অসহযোগ, তারপর তিনি কিন্তু গেছেন। রাইট, এগুলো তো আমাদের সামনের ঘটনা, এটা তো বিদেশে না। কাজে আমার প্রিসাইজলি যে বক্তব্য সেটা হলো, জনগণকে ইনভলভ না করে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করলে যেটা হয় সেটা আমরা দেখলাম এবারকার নির্বাচনে। আমার মনে হয় যে বিএনপি সভানেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি বিষয়টি উপলব্ধি করে থাকেন এবং এটা যদি তার গভীর উপলব্ধির একটি বিষয়, তাহলে আমি মনে হয় যে আমি তাকে ওয়েলকাম করি, যে তিনি যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক করবেন, তাহলে কিন্তু পিপলও ফর এ বেটার কজ সেখানে র্যালি করবে। আর বোমাবাদী সন্ত্রাস করলে আমার সমর্থন থাকলেও তো আমি রাস্তায় যাব না। এক, 2 নম্বর যেটা হলো যে উনি আরেকটা কথা বলেছেন যে উনি যদি ক্ষমতায় যান, বা ওনার উপলব্ধি যে বিরোধী দলের একটা স্ট্যাটাস থাকা উচিত। প্রথম বলেছেন যে বিরোধী দল যদি কোনো ক্ষোভ বা অসন্তোষ সেটা মন থেকে ঝেড়ে ফেলে বিরোধী দলকে আন্ডার দি কনস্টিটিউশন একটা মর্যাদা দিতে হবে। পার্লামেন্টারি গণতন্ত্রের মূল কথাই হলো, যেটা আমি আগেই বলেছি, যে বিরোধী দল এই সরকার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বিরোধী দলের নেতা তিনি ক্যাবিনেট মন্ত্রীর স্ট্যাটাস পান। বিরোধী দল হলো অল্টারনেটিভ গভর্নমেন্ট, শ্যাডো গভর্নমেন্ট তাদের থাকে। রাইট, এখন মেইন হলো আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র করতে যদি চাই, তাহলে গণতন্ত্রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আত্মস্থ করতে হবে, সেটাকে চর্চা করতে হবে। বিরোধী দলকে যেদিন আমরা মর্যাদা দিতে শিখব, সেদিন দেখা যাবে বাংলাদেশের যে পলিটিক্স, সেই পলিটিক্স বর্তমানে যে টানাপোড়েন, সেখান থেকে অনেক দূর কিন্তু আমরা অগ্রসর হব। তো উনি যে কথাটা বলেছেন বিরোধী দলের ব্যাপারে, আমার আমি বিশ্বাস করব যে উনি এই অপোজিশনে থাকে যে কথাগুলো বলছেন, কখনো পজিশনে গেলে উনি যেন এটা মনে রাখেন। আনফর্চুনেটলি বহুজন বিরোধী দলে থাকা অবস্থায় যেসব কমিট করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু ভিন্নভাবে করেছেন। আরেকটি বক্তব্য আমার হলো, উনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন, সাংবাদিক জঙ্গিবাদ, এবং এটাকেও কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি আরো খুশি হতাম তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন, যারা এবার মাইনরিটির উপর আক্রমণ করেছে তাদের বিচারের কথা বলেছেন, তিনি অহিংস রাজনীতির পক্ষে কথা বলেছেন, সহিংসতার বিরুদ্ধে করেছেন, বিরোধী দলকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার, মানবতার বিরুদ্ধে যারা ক্রাইম করেছেন তাদের ব্যাপারে যদি তিনি কিছু কথা বলতেন, সুস্পষ্ট একটা বক্তব্য রাখতেন, আমার মনে হয় বিএনপির মধ্যেও হাজার হাজার যারা নেতাকর্মী আছে তারাও খুশি হতো, দেশবাসী খুশি হতো। কেন প্রধান বিরোধী দলের কাছ থেকে এ ব্যাপারে মানুষ একটি স্থান চায়, এই জন্য কেন এটা কোনো দলীয় ইস্যু না, এটা জাতীয় ইস্যু। 1971 সালে যে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 জন প্রতিযোগিতা আমাদের সহকর্মীকে রাতের অন্ধকারে চোখ বেঁধে নিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেভাবে গণহত্যা হয়েছে, তার বিচার চেতে আমার তো মনে হয় না যে বিএনপির কোনো অসুবিধা থাকতে পারে। আর একটি বক্তব্য যেটা হলো এই যে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন আসলেই যে সংকট, সেটা কিভাবে এটা আমরা ওভারকাম করতে পারি, এই ব্যাপারটাও কিন্তু বিরোধী দলের মানে বিএনপি চেয়ারপারসন বলেছেন।
তো তার টোটাল বক্তব্যের মধ্যে আমি মনে করি যে একটা কনস্ট্রাকটিভ যে অ্যাপ্রোচ, যেটা আমি লক্ষ্য করছি, এবং সেই অ্যাপ্রোচটাকে সামনে রেখে তারপর যদি আমরা আলাপ আলোচনা করে যদি, আমি আগেই বলেছি, একটা স্ট্রিনজেন্ট অনর আপোষহীন, এই আপোষহীন অভিধা থেকে যদি মুক্ত হয়ে আমি গণতান্ত্রিক হব, গণতন্ত্রের হলো আমার মূল লক্ষ্য, এবং গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় তারা পৌঁছতে পারেন, এবং পৌঁছে সকলের ইনক্লুসিভ একটি নির্বাচন করে যে সংসদ, এবং সেই সংসদে আবার যদি আমরা দেখি যে যেই বিরোধী দলে আসছেন তারা যদি সংসদ বর্জন করতে থাকে, তাহলে ভাই সাহেব যারা বলেছেন যে এটা হলো জনগণকে অপমান করা এবং অপদস্থ করা। ফর গড সেক এটা না করে আমি, জনগণ যদি আমাকে এবার ক্ষমতায় না দেয়, আমি অপোজিশনে থাকবো। অপোজিশন ইজ অলসো অনারেবল, ইউ ক্যান সার্ভ দি নেশন ফ্রম অপোজিশন বেঞ্চ। কারণ সবসময় ক্ষমতায় গেলেই যে সার্ভ করা যায় তাই না, বরং ক্ষমতায় গেলে যে বহু বিত্ত বৈভব টাকা পয়সার রাজধানী মালিক হওয়া যায়, সেটা তো আমরা চোখের সামনে দেখলাম। সেটা কি জনগণ পছন্দ করে? জনগণ কি সেটাকে এপ্রিসিয়েট করে, না সেটাকে ঘৃণা করে? এবং যে কারণে এবারকার যে মন্ত্রিসভা হলো, দেখবেন অনেকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তারা কিন্তু মন্ত্রিসভায় স্থান পায় নাই। 27 জন। কাজেই মূল যে বক্তব্য আমার সেটা হলো এই, যে দেশকে, আমাদের রাজনীতি হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য, এবং জনগণের উপরে গভীর আস্থা থাকতে হবে। এবং সহিংস এই যে পেট্রোল বোমা নিক্ষেপ করে 125 থেকে 30 জন লোক অলরেডি কিন্তু মৃত্যুবরণ করেছে, এবং তাদের যে যন্ত্রণা, আমি বার্ন ইউনিটে গিয়েছি এবং সেখানে দেখেছি যে কি বিভৎস অবস্থা। এটা কি আমাদের দেশের রাজনীতি ছিল? আর এইটাই যদি হয় রাজনীতির একটা ফর্ম অফ প্রোটেস্ট, তাহলে ওই রাজনীতি জনগণের জন্য না, দেশের জন্য না, এটা সবসময় পরিত্যাজ্য। অনেকগুলো প্রফেসর হারুন অনেকগুলি প্রসঙ্গ করছেন, এই ইস্যু নিয়ে আলোচনা, কতগুলো অত্যন্ত ভালো কথা বলেছেন, এবং সেগুলোর ব্যাপারে তো দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আমার যেটা কথা হচ্ছে, আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি, এবং এখানেও আছে গণতন্ত্র এখন গণতন্ত্র এখন কি আছে? এই যে কিছুক্ষণ আগে বিরোধী দল নিয়ে আলোচনা করা হলো, তা আপনি ডুডো খাবেন, তামাকও খাবেন, তাই না? বিরোধী দলও থাকবেন, সরকারের থাকবেন, দুটোই খাবেন। এইটা কোথায় আছে? আমি কিন্তু মানে একটা অজ্ঞ লোক, আমি জানতে চাই আপনি মানে, হ্যাঁ, আপনি মানে পলিটিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক, উনি আইনের অধ্যাপক, পৃথিবীতে কোথায় এই ধরনের গণতন্ত্র আছে যে যেখানে মানে এই সরকারও মানে একই লোক, বিরোধী দলও একই লোক, এইরকম বা একই দল? এটা পৃথিবীতে আমার চোখে পড়ে না। আপনি যেটা বললেন, যেটা ম্যান্ডেলার কথা বলেন, প্রেক্ষাপটটা ভিন্ন, এবং কিভাবে হয়েছে আপনি জানেন। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস এই কারণে এই প্রেক্ষাপট আর কিন্তু তখনকে সাউথ আফ্রিকার প্রেক্ষাপট এক না। 2 নম্বর হচ্ছে, ম্যান্ডেলা কিন্তু অহিংসা আন্দোলন করেন নাই, উনি নিজেই ছিলেন আর্মড উইং যেটা ছিল তাদের পার্টি, সেটার উনি প্রধান ছিলেন, এবং 2008 সাল পর্যন্ত আপনার ওই ইউএস লিস্টে তাকে টেররিস্ট হিসেবে রাখা হয়েছিল। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, বলেন। ম্যান্ডেলার লাইফের এক সময় যে ইউথ যে ফ্রন্ট, যে আর্মড, তার সাথে উনি ছিলেন। পরে উনি ওখান থেকে ফর্গ করে তারপর কিন্তু উনি এলে এক। এবং আরেকটা পয়েন্ট শেষ করি, সেটা হলো আপনি যে পয়েন্টটা রেইজ করছেন, বা আমাদের সামনে যে বিষয়টা এখন আলোচ্য, যে বর্তমান 10th জাতীয় সংসদ, এখানে অপোজিশন কে, এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি এই, যেখানে যদি কোনো অপোজিশন এবং যে তার সাইজ অ্যান্ড লেন্থ অ্যান্ড এক্সটেন্ট যাই হোক না কেন, সেইভাবে কার্যকর কোনো যদি থাকতো আদৌ, তাহলে একটা কথা ছিল। এবং সেটা যদি থাকতো, তাহলে কি সকলকে নিয়ে আর একটা নির্বাচন হওয়া দরকার? সরকারি দল, মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেন? ইট ডাজ নট ডিজার্ভ এনি ডিসকাশন। ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। আপনার আর দরকার নেই, কারণ এটা বলাই বুঝতেই পারি যে আপনার কথা আমি করছি। যেটা বললেন আপনি, এই যে সাউথ আফ্রিকার কথা যেটা বললেন, আপনার ইন্ডিয়ার কথা যে বললেন, গান্ধীর অহিংস আন্দোলন, আপনি এই মানে অহিংস আন্দোলনে আপনার কত লক্ষ লোক মারা গেছিল? অহিংস আন্দোলন তো মুখে ছিল,
কিন্তু বাস্তবে কত লক্ষ লক্ষ লোক মারা গেছিল, কত লোকের ফাঁসি হয়েছিল। সাউথ আফ্রিকায় কিভাবে লোককে কুকুরের মতো হত্যা করা হয়েছে, তাই না? এখন ধরেন এটা আমরা বলি, আপনি ইতিহাস কিন্তু আমি যেটা ভারতের ইতিহাস বিশেষ করে গান্ধী সম্পর্কে যে সমস্ত দেখছি, এটা কিন্তু হ্যাঁ উনি অহিংসা আন্দোলন অনেক কিছুই করেছেন, কিন্তু অহিংসা আন্দোলনের জন্য আপনার এই যে ব্রিটিশ রুল থেকে যে মুক্তি পেয়েছে এটা ঠিক নেই। এটা আমি মনে করি বহু সহিংস ঘটনা ঘটছে, এবং যদি মানে একটা পর্যায়ে এসে ব্রিটিশরা কি অবস্থা হয়ে গেল, তারা ছেড়ে দেমা কেঁদেবাসী অবস্থা হয়ে গেল। তারা কিন্তু তাড়াহুড়া করলো, মাউন্টব্যাটেন তাড়াহুড়া করলো যে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তাহলে কোনো উপায় নেই, এই অবস্থায় এসে গেছিল। সুতরাং এই জিনিসটা কিন্তু ওইভাবে ব্যাখ্যা করলে মানুষে এই যে কতগুলো ভুল ধারণা ইতিহাস সম্পর্কে নিয়ে বসে আছে, এই ভুল ধারণাগুলো আমার মনে হয় আমাদের দেওয়া উচিত। কিন্তু সহিংস কর্মকাণ্ড যারা করেছে, এই যে যুগান্তর, অনুশীলন, অন্যান্য পার্টি, তারা কি মাস মোবিলাইজেশন করেছে না মাস মোবিলাইজেশন গান্ধী করেছে? বিভিন্ন আন্দোলনের আপনি তো জানেন, সত্যাগ্রহ আন্দোলন করেছে, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট করেছে। মোবিলাইজেশন হয়েছে, কিন্তু ওই সঙ্গে কিন্তু মাস মোবিলাইজেশন শক্তিটাও কিন্তু অন্যভাবে নানানভাবে হয়েছে। খালি মাস মোবিলাইজেশন দিয়ে হয় নাই। ৭১-এর ৭ই মার্চ মাস মোবিলাইজেশন দিয়ে হয় নাই। আপনি আমাদের, আমি আসতেছি একটা একটা করে আসতেছি, আমাদের কি হয়েছে, আমরা কি করছিলাম? আমরা কোনো অপরাধ করছিলাম পাকিস্তানিদের কাছে? কোনো অপরাধ করিনি। আমরা নির্বাচন দিয়েছে, নির্বাচনটা তো কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, তাই না? সেখান থেকে নির্বাচন দিয়েছে, নির্বাচনে একটা দল বিজয়ী হয়েছে, ঘটনাচক্রে সেই দলের নেতা হলেন একজন বাঙালি, এই তো। এবং যে পার্টিটা মানে উইন করছিল সেই পার্টিটা সবাই বাঙালি ছিল। দোষটা তো এই, আর কোনো দোষ আছে আমাদের? তো এই যে তারপরে কি হলো, আমরা ইমিডিয়েট কষ্টটা ছিল কি তখন, এই যে আমরা যে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, ইমিডিয়েট কষ্টটা কি ছিল? ইমিডিয়েট কষ্টটা ছিল ডেমোক্রেসি, ডেমোক্রেটিক রাইটস, তাই না? আমি যে আমার ম্যান্ডেটটা দিয়েছি, আমার ম্যান্ডেটটা আমি বাস্তবায়ন করতে চাই, এই জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরা অস্ত্র হাতে নিলাম। এটা তো ইতিহাস। কাজে এই যে মানে আমরা আমাদের চারদিকে তাকিয়ে কথা বলে আমাদের জন্য ভালো হয়। এখন আমি ওই পরিস্থিতি বাংলাদেশ জানি, ওই পরিস্থিতি বাংলাদেশ গেছে বলে আমি মনে করি না। যে সহিংস ঘটনা হয়েছে এটি কিন্তু সরকার চাইলে আজকে শেষ করে দিতে পারে। কিভাবে পারে? একটা তো এর আগে বলছি, আপনার সঙ্গে 100 বার আলোচনা করছি, এই যে মানে জামাতের কথা বারবার বলা হচ্ছে। জামাত আমরা বলেছি, আপনিও বলেছেন যে ওই তখন যদি একটা নির্বাচন হতো, সব দল যদি পার্টিসিপেট করে, তাহলে কি হতো? এই যে বিএনপি আওয়ামী লীগ দুটোই হচ্ছে নির্বাচনমুখী দল, নির্বাচন ছাড়া কিন্তু তারা বাঁচবে না, কেউ বাঁচবে না। তখন যদি জামাতে ইসলাম যদি এটা বাধা দিতে আসতো, তো জামাতে ইসলামকে এই বিএনপি আওয়ামী লীগ মিলেই কিন্তু রেজিস্ট করত, তাই না? এই অবস্থাটা হয়ে যেত। আর নির্বাচনে কি হতো, জামাতে কয় % সাপোর্ট আছে এটা তো বোঝাই যায়, তাই না? কয়টা বেশি। তো এইগুলো কত ব্যাপার আছে। এখনো যেটা হচ্ছে, এই যে যে সহিংস আন্দোলন একটা বলা হয়, জামাতের কথাই তো বলা হয়, এটা আমরা সবাই জানি। এখন যেটা হচ্ছে কি, এখন আপনি শর্ত দিয়ে আলোচনা করবেন কেন? এই যে ছেলেটা যে প্রশ্ন করেছি, শর্ত দিয়ে আলোচনা করবেন কেন? আপনি জামাতের ব্যাপার শর্ত দিয়ে কিন্তু আওয়ামী লীগে কোনোদিন আলোচনা করেন, বিরোধী দলে থাকতো না, সরকারি দলে থাকতো না, কেউ শর্ত দিয়ে আলোচনা করেনি, হয় না। মুসলেখা দিয়ে কোনো মুভমেন্ট হয় না। এখন আপনি কি করতে পারেন? আপনার কোর্টের রায় আছে যে জামাত অবৈধ, 2টা কোর্টের। তারপরে কি আছে? তারপরে আছে কনস্টিটিউশন, আপনি ক্লিয়ারলি যেটা বলা আছে, আপনি যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওটা বন্ধ করে দিতে পারেন। তাহলে একদিকে হলো কোর্টের রায়, আরেকদিকে হলো আপনার এক্সিকিউটিভ ক্ষমতা কনস্টিটিউশন অনুসারে। তাহলে এটা বন্ধ না করে এই যে বারবার যে মানে আপনি এই শর্ত দিচ্ছেন, এই অপবাদের তিলকটা বিএনপির বা খালেদা জিয়ার কপালে লাগাই দিচ্ছেন, এটা তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আসলে হচ্ছে যে আপনি ইউ আর ট্রাইং টু অলরেডি ইউ হ্যাভ মানে রিপড দ্য বেনিফিটস আউট অফ ইট। এই তো ঘটনাটা, এই জিনিসটাই কিন্তু এই যে বেনিফিট এখান থেকে নেওয়ার জন্যই আপনি এই কাজটা করতেছেন। আপনি করেন না কেন? যেমন ব্যান করে দেন না কেন? দিলেই তো শেষ হয়ে গেল খেলা। আপনি যদি বিএনপিকে আরো কাবু করতে চান, তাহলে তো আপনার জন্য সুবিধা, যে জামাতকে শেষ করে দিলে বিএনপি এমনি কাবু হবে। তো করেন না কেন? এগুলো তো আপনি বুঝেন, এগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু খেলা আছে। আপনি আমার লেখা আমি লিখেছি, আমার বক্তব্য আমি এরকম বলার সুযোগ পাইনি। আপনার কি হয়েছে? আপনার নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে এই যে সহিংস আন্দোলনের কারণে হাজার হাজার লোক ইন্ডিয়াতে চলে যাবে,
হাজার হাজার লোক ইন্ডিয়াতে চলে যাবে। এবং এই ব্যাপারটা নিয়ে কারা সরব ছিল বেশি? আপনি কোথাকার কারা কোন মিডিয়া সরব ছিল আপনি খেয়াল করে দেখেন। তারপরে কি হলো, আপনি দেখলাম যে হাজার হাজার লোক চলে যাবে। এইটা মানে প্রতিবেশী দেশের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তারপরে আমাদের বর্ডারে যে সমস্ত মানে স্টেটগুলো, ইন্ডিয়ান স্টেটগুলো আছে, তারা সব মিলে এমন একটা হইচই ফেলাই দিল মিডিয়া টিডিয়া মিলে। তারপরে করলো কি, আপনার মানে বিএসএফ এর শক্তি পর্যন্ত বাড়ানো হলো, যে এই সব হাজার হাজার লোক আছে। কয়টা লোক গেছে? যে কয়টা লোক, কয়েকটা পরিবার গেছে, এটা ঠিক। এরকম বহু পরিবার সবসময় যাতায়াত করতেছে। তো এই যে একটু নেব আপনার কাছ থেকে, ওই আমাদের শিক্ষার্থীরা আসলে চলে যাবে, আমি শেষ করে দুইটা প্রশ্ন নিয়ে। আমি এই যে জিনিসটা আমি কথাগুলো বলছি কেন, আমাদের দেশটা কিন্তু আসলে আমরা যতটুক বলছি আমি মনে করি না ওই পর্যায়ে গেছি। আমরা তো মনে করছি যে একটা ভয়ানক অবস্থাতে চলে গেছে, তাই না? এটা ঠিক না। এইটা এই যে এত এত মারা যাওয়ার পরও মনে হয় না আপনার? না, ভয়ানক অবস্থায় যায় নাই, যায় নাই। এটা আমি ব্যাখ্যাটা, আমি কিন্তু ব্যাখ্যাটা দিয়েছি। এত পেট্রোল বোমে মারা যাওয়ার পর ব্যাখ্যাটা দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি ভয়ানক অবস্থায় গেছে। আমরা জিনিসটাকে সদিচ্ছা থাকলে আমরা এটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারতাম। আমি ওই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের সদিচ্ছার অভাবে আমরা কতগুলা ইস্যুর থেকে কতগুলো রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য এই কাজগুলো করছি। আমি তো আপনাকে ব্যাখ্যা দিলাম। আপনি যদি আমার সঙ্গে দ্বিমত হন যে নির্বাচন হলে এই ঘটনাগুলো ঘটতো না, আমি মনে করি নির্বাচন সব দলের অংশগ্রহণ করে নির্বাচন হবে না। আজকে আপনি যেগুলো বলছেন বন্ধ করে দেন, কিছুই হবে না। আচ্ছা, আমি শুধু এই কথাটাই বলছি। আমি শেষ কথাটা হচ্ছে যে আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এই যে ভয়াবহ ঘটনাগুলো ঘটতো না। আমার বক্তব্যটা হচ্ছে এইটা। না, ঠিক আছে। আমি নর্মালি ক্রস করি না, শুধু আপনার কাছ থেকে আমরা জানতে চাই, বা আমি পার্সোনালি, যে সরকার, পার্সোনালি আমি মনে করি যে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের যেমন বিচার হওয়া প্রয়োজন, এবং যুদ্ধাপরাধের সাথে যুক্ত কোনো রাজনৈতিক দল বৈধভাবে রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না। সেকেন্ড, ফর দ্যাট ম্যাটার জামাত ইসলামী শুড হ্যাভ বিন ব্যান্ড। এটা হলো থার্ড। ফোর্থ যেটা হলো যে সরকার যদি ব্যান নাও করে নানা ইকুয়েশনে মনে করেন, কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট ব্যান করলেই তো সমস্যার সমাধান হয়, এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার একটা নিজস্ব স্থান থাকবে না? যুদ্ধাপরাধীদের বিচার বলুন, জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক বলুন, আজকে ডিপ্লোম্যাটিক মিশন থেকে আপনি ভালো করে জানেন, এবং বিএনপির ভেতর থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে সব মহল থেকে বলা হয়েছে যে জামাতের সাথে বিএনপির সম্পর্কটা এটা আবার পুনর্বিবেচনা করে এর সম্পর্কে একটা সিদ্ধান্ত প্রয়োজন। আমি তো মনে করি এটা যদি হয়, বাংলাদেশ উইল এন্টার ইনটু এ নিউ ফেজ অফ পলিটিক্স, এবং যেটা হবে কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। আজকে যে টানাপোড়েন আমরা দেখি, যে ইনস্টেবিলিটি দেখি, অনেকটা রিজলভ হয়ে যাবে শুধু যদি এই ইস্যুটাকে রিজলভ করা যায়। আপনার সঙ্গে কিন্তু আমি দ্বিমত পোষণ করিনি। আমার কথাগুলো কিন্তু বিএনপি তো সেটা করতে পারে। আমি কিন্তু আমার কথাগুলো কিন্তু বলে ফেলছি। আমি ওই কথাগুলো আবার সুন্দর করে বললেন। আসলে বিএনপির জন্য কোনটা ভালো এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষই উপদেশ দিলে তো হবে না। যদি বিএনপি এটা না বুঝে তাহলে বিএনপি রাজনীতির মাঠে হেরে যাবে। না, আপনারা বিশ্লেষক হিসেবে বিশ্লেষণ করতে পারেন। তাকে এটা আমরা তো নাগরিক সমাজের পক্ষ থেকে বলি, আমরা তো প্রতিপক্ষ না। আমরা বলবো, কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের তো এই সাজেশনসটা তাদের দেওয়ার কথা না, আমরা দিব। ভেরি ট্রু, আমি সেটাই বলতে চাই। দর্শক, আমরা আবার যাচ্ছি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউআইটিএস ডিবেটিং সোসাইটির আর বাকি যে কয়েকজন সদস্য আছেন তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব। জি, জ্যোতি, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে শারমিন ম্যামের কাছে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। 18 দলীয় জোটের যে সংলাপে বসানোর জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে বলে আপনি মনে করেন? আচ্ছা, কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এটা এই মুহূর্তে এই যে নির্বাচন পরে যে এখনকার বর্তমান অবস্থা, এখন পর্যন্ত কিন্তু আমরা সংলাপের কোনো উদ্যোগ কোনো পক্ষ থেকে খুব একটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এটা আমাদের আরেকটু অপেক্ষা করে দেখতে হবে। এবং এই প্রশ্নটা যে একটা উদ্বেগের থেকে আপনি করছেন সেটা আমি বুঝি, এবং এই দেশের মানুষ সকলেই
অপেক্ষা করছে দেখার জন্য যে একটা আলোচনার দিকে এগোচ্ছে কিনা। এবং একটা কিছুটা ইঙ্গিত আমরা পাচ্ছি, নির্বাচনের পরে ভাষাটা কিঞ্চিত পাল্টেছে, বিরোধী দলের ভাষাটাও কিঞ্চিত পাল্টেছে এবং সরকারি দলও বিভিন্নভাবে কথাগুলো বলছেন। যদিও তারা বলছেন যে 5 বছরের জন্য কেউ কেউ, আবার কেউ কেউ স্বীকার করছেন যে ওভাবে মেরে বসে থাকলে চলবে না, আমাদের মানুষকে বুঝতে হবে, মানুষ কি চায় বুঝতে হবে, সেটা মাথায় রেখে এগোতে হবে। তো ওই জায়গাটায় এগোতে হলে অবশ্যই সমঝোতা হতে হবে। আমরা কিন্তু আপনাদের মতো আমরাও অপেক্ষা করছি দেখার জন্য যে ওনারা কিভাবে এগোন। পরের প্রশ্ন মুহিম, ইউআইটিএস ইউনিভার্সিটি থেকে বলতেছি। আমার প্রশ্ন আমানুল্লাহ কবির স্যারের কাছে। আমরা যে 5ই জানুয়ারি 10ম সংসদ নির্বাচনের পর সংসদে আমরা দুইটি বিরোধী দল পাইছি, কার্যত বিরোধী দল, একটি কাগজ কলমের বিরোধী দল আর একটি রাজপথের বিরোধী দল। তা এখন আমার কাছে কোশ্চেন যে আমরা কি আদৌ কি কোনো সুষ্ঠু গণতন্ত্র পাবো এদের কাছ থেকে, নাকি 10ম, 8ম আর 9ম সংসদে যেই ধরনের গণতন্ত্র পেয়েছি সেটাই থাকবে? এটা তো মানে খুবই, এই আলোচনাগুলো আমরা ভার্চুয়ালি করছিলাম, এই আলোচনাগুলোর মধ্যেই ছিলাম। হ্যাঁ, এখন যে গণতন্ত্র কোন অবস্থায় আছে এটা কিন্তু যে প্রফেসর হারুন সাহেব উনি বলছেন, তারপরে বোরহান সাহেব বলছেন। এখন আমরা যেটা আশা করতে পারি, আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা চাইবো এখন যেটা আছে এটা আমি মনে করি এটা আপনি আমাদের কনস্টিটিউশন অনুসারেও না, বা কোনো দেশের কোনো মানে সংবিধান বা কনস্টিটিউশন অনুসারে এটা কোনো, আমি মনে করি এটা আমার মানে ডিফার করতে পারে, এটা কোনো গণতন্ত্র না, এটা কোনোভাবে এটাকে গণতন্ত্রের সংজ্ঞায় ফেলা যায় না। সুতরাং আমরা চেষ্টা করব এখান থেকে আমাদের উত্তরণ ঘটানোর জন্য, এবং উত্তরণ ঘটানোর জন্য চেষ্টা, যেটা বলছেন সবাই যে সংলাপ ছাড়া কোনো উপায় নেই, সংলাপ ছাড়া এটা রাস্তায় কিন্তু এর সমাধান নেই। সমাধানটা অ্যাক্রস দ্য টেবিল হতে হবে, টেবিলেই হতে হবে। রাস্তায় সমাধান করতে গেলে সেখানে রক্তপাত হবে, সেখানে গণতন্ত্র থাকবে বলে কিছু মনে হয় না। হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে সম্ভবত। দুই নেত্রী ফোন আলাপের পর থেকে আমরা নানা ধরনের সংলাপের আহ্বান পাইতেছি, এমনকি জাতিসংঘের বিশেষ দূত কিন্তু বাংলাদেশে ঘুরে গেছে, কিন্তু এরপরও কিন্তু কোনো সংলাপ আমরা এখনো দেখতে পাইনি, কার্যত সংলাপ। তাই এটা কি আদৌ দেখতে পাবো? এটা আমি একেবারে মানে বলে দিব যে না দেখতে পাবো না, এটা মনে করি না। কারণ এই যে তোমার মতো বাংলাদেশের সবাই কিন্তু এরকম একটা চাপ সৃষ্টি করছে যে আমরা একটা সংলাপ দেখতে চাই, এবং একটা কার্যকর সংলাপ দেখতে চাই, যে সংলাপের মাধ্যমে একটা সলিউশন হবে, এটা দেখতে চাই। এই তোমার মতোই, তুমি এত ইয়াং, তোমার বয়স হার্ডলি বোধহয় মানে 17-18 এরকম হবে, তুমি এটা ফিল করছো। ওই ইউনিভার্সিটিতে পড়ছে তো, 20 হতে পারে, 20 হতে পারে। আচ্ছা, তাহলে তুমি যেটা চাচ্ছ, তাহলে তোমার পিতামাতা কি চাচ্ছে, তোমার যদি বড় ভাই থাকে, চাচা জ্যাঠা, তারা কি চাচ্ছে, তাই না? সবাই এটাই চাচ্ছে, সবাই কামনা করছে, এবং কামনাটাই কিন্তু, আমি যদি গণতান্ত্রিক শক্তি হই তাহলে আমার সেন্সিটিভিটিটা অন্যরকম হবে, আমার রেসপন্সটা অন্যরকম হবে। তাহলে আমি কি করব? এই যে কামনা, এটি আমার উপরে কিন্তু বিশাল একটা প্রেশার সৃষ্টি করবে, এই যে আশা আকাঙ্ক্ষা, এটি একটা বিশাল প্রেশার সৃষ্টি করবে। সুতরাং আমি আশা করব যে আমাদের সাধারণ মানুষের যেমন সম্বিত আছে, ফিরে পায়নি বলবো না, আছে, আমাদের নেতা নেত্রীদের ভিতরে এই সম্বিতটা ফিরে পাবে, তাদের নেই, ফিরে পাবে, এটি প্রত্যাশা। আচ্ছা, আমি কি একটু অ্যাড করতে পারি ওই আগের প্রশ্নটির সাথে, যে গণতন্ত্রের ক্ষেত্রে আমরা কোথায় আছি, যেখানে বিরোধী দল ইত্যাদি ইত্যাদি বাইরে আছেন ইত্যাদি। আমি শুধু একটা কথা এখানে একটু বলতে চাই, যে আমার মনে হয় যে বাংলাদেশ অত্যন্ত উৎকৃষ্ট সৃজনশীল একটি দেশ, আমরা কিন্তু সাংঘাতিক ইনোভেটিভ। এটা কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন? আমি ওদিকে একটু জাস্ট ভাববার জন্য বলছি কথাটা। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে উদ্ভাবনটা ঘটেছিল, ওটা কিন্তু প্রয়োজনের তাগিদে ঘটেছিল। আজকে আমরা ডিবেট করছি এটা কি গণতন্ত্রের একটা ইনস্ট্রুমেন্ট কি না, কিন্তু আমরা যেদিন এটাকে তৈরি করেছিলাম সেদিন কিন্তু আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে বলেই আমরা তৈরি করেছিলাম। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, গণতন্ত্র ইন স্পিরিট, গণতন্ত্র ইন প্রিন্সিপল, ইন ল, এই দুটো জিনিস কিন্তু দুইটা আলাদা হলেও দুটোর মানে একত্রীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা থেকে শুরু করে আমরা আজকেও কিন্তু ওই প্রশ্নটার সম্মুখীন হয়ে আছি। তো আমি আশা করছি যে আমরা নিশ্চয়ই আরেকটা খুব ইনোভেটিভ
পথ বের করব আমাদের বর্তমান অবস্থা থেকে বের হওয়ার। আমরা একটু ধন্যবাদ দিই। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS এর যারা শিক্ষার্থীরা এত রাতে এসছেন আমাদের অনুষ্ঠানে এবং দীর্ঘ সময় ধরে তারা অংশ নিয়েছেন, তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে ভবিষ্যতে তারা দেশের এই রাজনীতি এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে আরো সচেতন হবে, নিয়মিত পড়াশোনা করবে, অনুষ্ঠান দেখবে এবং তাদেরকে অন্যান্য বন্ধুদেরকে নিয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। আপনার ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদেরকে। SMS নিয়ে আপনার কাছে আসছি। ঠাকুরগাঁও থেকে লিমন লিখেছেন, বিএনপিকে সরকার বলছে জামাত ছাড়তে, এটা কেমন গণতান্ত্রিক আচরণ? এরপর হয়তো বলবে সবাইকে আওয়ামী লীগে যোগ দিতে। সুমা লিখেছেন, যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার কার কাছে চাইব? সুমা নিশ্চয়ই একজন তরুণ ভোটার। রাজশাহী থেকে দেলোয়ার হোসেন ভুট্টো লিখেছেন, শেখ হাসিনা বলেছিলেন তারা নাকি জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন, ভোটের যে কি অবস্থা তা তো দেখলাম, এবার ভাতের অবস্থা দেখার অপেক্ষায়। আরেকটি SMS, গণতন্ত্রের জন্ম কোথায় জানি না, তবে গণতন্ত্রের ধ্বংস কোথায় তা এখন দেখতে পাচ্ছি। আরেকটি প্রশ্ন, কে ভালো কে মন্দ, হাসিনা নাকি খালেদা, তা নিয়ে আপনাদের কষ্ট করে আলোচনার দরকার নেই, পারলে নির্বাচনের ব্যবস্থা করেন, আমরা জনগণই বলে দেব কে ভালো কে মন্দ। বাংলাদেশের মানুষ এখন এমন একটি নির্বাচন চায় যেখানে সব দল অংশ নেবে, জনগণও ভোট দিতে পারবে, নিশ্চয়ই সেটি প্রত্যাশা করে। গণজাগরণ মঞ্চ কেন জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদ করছে না? সরকার বলছে সকল সহিংস আন্দোলন, আগুন বোমার জন্য দায়ী বিএনপি এবং জামাত, তাহলে সরকার কি জামাতের পর বিএনপিকেও নিষিদ্ধ করবে? প্রশ্ন। আজহার লিখেছেন, শব্দার ডাক্তার নামের সেই কবিতাটির কথা মনে আছে? দেশ এখন সেই সব শব্দার ডাক্তারের কবলে পড়েছে। আরিফ লিখেছেন পটুয়াখালী থেকে, সরকারের দলনীতিতে লাভবান হচ্ছে পুলিশরা, তারা যাকে তাকে ধরছে, নানা অভিযোগের কথা বলে দুহাতে টাকা কামাচ্ছে। শাকিল হোসেন লিখেছেন টাঙ্গাইল থেকে, আচ্ছা রাজনীতি নিয়ে এরশাদ আর কত নাটক করবে? ফেনী থেকে মমিন লিখেছেন, আমরা বিরোধী দল দিয়ে কি করব, তারা তো সংসদে যান না, নির্লজ্জের মতো ভাতা নেন, সুযোগ সুবিধা নেন, তার চেয়ে যা পেয়েছি সেটাই ভালো, এবং সেই বিরোধী দল তো অন্ততপক্ষে সংসদে থাকবে, সরকারেও থাকবে। সিলেট থেকে কবির লিখেছেন, আজকে ইউকে পার্লামেন্টে বাংলাদেশ সম্পর্কে যা বলা হয়েছে সেটা যদি পাকিস্তান পার্লামেন্টে হতো তাহলে হয়তো গণজাগরণ মঞ্চ এক কাজ পেয়ে যেত। আসলে মূল সমস্যা নির্বাচন কমিশনকে নিয়ে, তারা যদি দায়িত্ববান ও মেরুদণ্ড সম্পন্ন হতো তাহলে হয়তো অন্যরকম কিছু আমরা দেখতে পারতাম। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উত্থান পতন থেকে আমাদের রাজনীতিবিদরা কি শিক্ষা নিতে পারেন না? আপাতত জি জি, আসলে এই অনেকগুলো মতামত, অনেকগুলো প্রশ্ন এসেছে, মতামত এসেছে, এবং এই প্রশ্ন থেকে কিন্তু আপনার এই অনুষ্ঠানের নামকরণের সার্থকতা হয়েছে, অর্থাৎ গণতন্ত্র এখন কেমন আছে। গণতন্ত্র আসলে এখন খুব কষ্টে আছে। এই প্রশ্নগুলি থেকে আমরা যেভাবে বুঝতে পারলাম, শুধু দর্শকদের প্রশ্ন বা সাধারণ লোকজন না, রাজনীতিবিদ যারা বক্তব্য রাখলেন, যাদের ক্লিপিং আপনি দেখালেন, সেখানেও কিন্তু আমি কষ্ট দেখলাম। না, রাজনীতিবিদদের, তাদের মধ্যে কষ্ট দেখলাম। জনাব সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে দেখলাম এক ধরনের কষ্ট, জনাব আনিসুল ইসলাম মাহমুদের মধ্যে কিছু না পাওয়ার কষ্ট, যে কারণে উনি ব্যাপকভাবে বললেন এটা কিছুই হয়নি। আচ্ছা, আবার জনাব আনিসুল ইসলাম মাহমুদের কষ্টটা, আর উনি কষ্ট শব্দের উচ্চারণই করলেন, উনি কি বললেন, কষ্ট তো পেয়েছি। এই কষ্ট কি আরো কিছু মন্ত্রিত্ব না পাওয়ার, অথবা ওনার নিজের যে মন্ত্রিত্বটা উনি চাচ্ছিলেন, ভালো মন্ত্রণালয় উনি পাননি। আবার দেখেন, এই যে এত কষ্ট, অর্থাৎ এই ধরনের গণতন্ত্র আনার জন্যই কিন্তু উনি অনেক কষ্ট করেছেন। এই গণতন্ত্র আনার জন্যই কিন্তু ওনাকে দেখেছি বারবার রওশন এরশাদের বাসায় যেতে আসতে। সো এই কষ্টটা ওনার কিন্তু থেকেই যাবে, কারণ এই ধরনের একটি গণতন্ত্র কায়েম করার পিছনে যারা থাকবে তারা কষ্ট ছাড়া কিন্তু আর সুখ পাওয়ার কোনো সুযোগ নেই। তবে আসলে কি আমরা শুধুই কি কষ্ট পাবো? এই কষ্ট থেকেও কিন্তু কিছু শিক্ষা নিতে হবে, এবং
আমি ভাবছি যে নির্বাচন সরকার যেভাবেই হোক করে ফেলেছেন, দশম সংসদ যেভাবেই হোক হয়ে গেছে, এবং বিএনপি যেরকম বলছে অবৈধ হলেও আমরা আলোচনা করবো, আসলেই করতে হবে, না করে কোনো উপায় নেই, সমাধানে আমাদেরকে পৌঁছতে হবে। তাহলে এই দশম সংসদ হলো, সরকার হলো, আমার যেটা মনে হয় যে সরকারের এখন উচিত হবে, যেহেতু জাতীয় পার্টি কখনোই বিরোধী দলের ছিল না, আগেও ছিল না, নির্বাচনের সময়ও ছিল না। নির্বাচনের সময় ওনারা কিন্তু জোটবদ্ধ হয়েই নির্বাচন করেছেন, কারণ বিভিন্ন সিটে ওনারা নির্বাচিত হয়েছেন আনকন্টেস্টেড, সেখানে আওয়ামী লীগ দেয়নি। তাহলে যে কথাটা স্যার একবার বলছিলেন যে সর্বদলীয় সরকার, সর্বদলীয় মানে যারা সরকার আসতে চায় তাদেরকে নিয়ে, শুধু তাদেরকেই মিন করছি, কারণ বাকিরা তো আসতে চায়নি। কিন্তু আমরা দেখেছি যে 40টা দলের নিবন্ধন আছে, তার ভিতরে মাত্র 11টা বা 12টা দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলা ভিশন এটি বের করেছিল, উইচ ওয়াজ এ ভেরি গুড স্টাডি। তো যারাই অংশগ্রহণ করেছে তারাই মিলে একটি সরকার গঠন করতে পারে, এবং ওটাকে যদি আমরা বলি যে আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের মতো সরকারের উদ্ভাবন করেছি কিন্তু আমাদের দেশে। তো এবার এই গণতন্ত্র না করে ওনারা যদি এই বিরোধী দলের নেত্রী রওশন এরশাদকে না বানিয়ে ওনাকেও যদি একটা মন্ত্রিত্ব, কারণ উনি তো আসলে মন্ত্রীর পদমর্যাদায় বিরোধী দলের নেত্রী, উনিও মন্ত্রী, সুতরাং এই ফার্স না করে, কারণ আসলে আমরা তো কম বেশি লেখাপড়া জানি তো, আর আমরা কিন্তু কেউ ওই উট পাখি না। উট পাখি বিপজ্জনক অবস্থা হলেও চোখ বন্ধ করে থাকে, ও ভাবে যে কোনো বিপদ সে দেখতে পাচ্ছে না। তো আমরা কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আমরা কি উট পাখি না, আমরা সব বুঝি, আমরা সব দেখি। তাহলে এই একটি জঘন্য যে নির্বাচন হয়ে গেল, এই জঘন্য কাজ থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। আমি কি শিক্ষা নিতে পারি এখন? যে আমি বিরোধী দল থাকবে না, সর্বদলীয় সরকার যারা আসে তাদেরকে সরকার গঠন করব, করে কনস্ট্রাকটিভ ওয়েতে তারা সবাই মিলে কাজ করবেন। তাহলে তারা সবাই মিলে কাজ করতে হলে আমরা একটা কাজ করতে পারি, যেটা আনিসুল ইসলাম মোহাম্মদ চেয়েছেন, ডেপুটি স্পিকার। যে ডেপুটি স্পিকার যদিও আমরা জানি যে তারা বিরোধী দলে নাই, বাট তাও এই কালচারটা শুরু করার জন্য আমরা জাতীয় পার্টি থেকে একজনকে ডেপুটি স্পিকার আওয়ামী লীগ যদি দেয় তাহলে একটা ভালো শুরু হবে, যে আমরা সব পদ আওয়ামী লীগের মধ্যে রাখিনি, স্পিকারের মতো পদ আমরা তাদেরকে একটা দিয়েছি, এটা পসিবল। আরেকটি কথা কিন্তু বিএনপিকে দেওয়া হয়নি, যেটি কমিটমেন্ট ছিল, শুরু হোক না। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে তো অনেক কিছু তো করা হয় নাই, কিন্তু করা হয়নি বলে যে আমরা করবো না তা না। যদি আমরা এখন করতে পারি, আওয়ামী লীগ যদি এই বদান্যতা দেখায় যে আওয়ামী লীগ করেছে, তাহলে আগামীতে আওয়ামী লীগ যদি বিরোধী দলে যায়, তাহলে বিএনপিকে কিন্তু আওয়ামী লীগকে ডেপুটি স্পিকার করতে হবে। আমরা কিন্তু এই কনস্ট্রাকটিভ রাজনীতিটাই চাই, মানে মন্ত্রীও করতে হবে, এটা মন্ত্রীরা হবে না, তখন তারা বিরোধী দলে যায়। তবে আমি অফার কিন্তু করেছিল, বলেন আরেকটু শেষ করি, সেটি হলো যে যদি এখন সর্বদলে ওনারা থাকেন তাহলে দেশটা ওনারা চালাবেন কিভাবে? এই আর্টিকেল 17 আমরা প্রায় কথা বলি যে ফ্লোর ক্রস করা যাবে না। এখন এখানে কে কার ফ্লোর ক্রস করবে? একই তো ফ্লোর। তাহলে দিস ইজ দি রাইট টাইম, এই সময়ে আমরা আর্টিকেল 70 বিলুপ্তি ঘোষণা করলে এই সরকারে যারা থাকবেন তারাই কিন্তু বিভিন্ন বিলে, বিভিন্ন আলোচনায় বিরোধিতা করতে পারবেন, এবং এটাই হবে কনস্ট্রাকটিভ বিরোধিতা। এবং আমি মনে করি যে এই অসুস্থ নির্বাচন মাধ্যমে যে অসুস্থ গণতন্ত্র আসলো, সেই অসুস্থ গণতন্ত্রের ভিতরে একটা সুস্থ কন্ট্রিবিউশন করা সম্ভব। একটা ভালো প্রস্তাব পেলাম। জি, আপনার শেষ ডক্টর বোরহানের এই শেষ কথাটি আমার খুব মনোপুত হলো। এই আর্টিকেলটা নিয়ে বহুদিনের ডিবেট, এবং এই আর্টিকেলটা আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে যে গণতন্ত্র সেটাকে কিন্তু খুব সংকুচিত করে রেখেছে। ইটস এ ভেরি গুড প্রপোজিশন যে আমাদের বর্তমান অবস্থার মধ্যে যতই আমাদের সীমাবদ্ধতা থাকুক না কেন, সেটার ভিতরে আমরা কতগুলো ভালো চর্চার দিকে যেতে পারি কিনা, এটা একটা হতে পারে আমাদের এইবারকার চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদের কথা শুনছি আর ভাবছি যে আমাদের রাজনৈতিক দলগুলো বলি যারা এখন মন্ত্রিত্ব চাইছেন বা যারা আছেন তারা দর কষাকষি করছেন নানানভাবে, আমার একটাই উদ্বেগ এই মুহূর্তে। আমার কথাটা হচ্ছে যে সমস্ত এলাকাগুলোতে এত ধ্বংস হয়েছে, সেই এলাকাগুলো নিয়ে যে আরো স্পষ্ট কতগুলো অ্যাকশন থাকা উচিত, আমি সেটা যে দেখতে পাচ্ছি না, সেটা আমাকে আরো বেশি উদ্বিগ্ন করছে। যেমন ধরুন, আমি মনে করি যে হিন্দু সম্প্রদায়ের উপরে যা ঘটেছে,
ইট শুড বি ডিক্লেয়ার্ড এ ডিজাস্টার। এটা একটা ডিজাস্টার, এই দেশের জন্য একটা ডিজাস্টার, গণতন্ত্রের জন্য একটা ডিজাস্টার, আমাদের জন্য একটা অপমান, এটা একটা লজ্জা। এবং আমরা কবির সাহেব বলছিলেন যে চলে যাওয়ার কথা, আমাদের হিসেব অনুযায়ী এবং পত্রপত্রিকার তথ্য অনুযায়ী কিন্তু 80,000 মানুষ অলরেডি, ফ্যামিলিজ কিন্তু অলরেডি এই দেশ ছেড়েছে। আমরা কি দেশ তৈরি করছি যে দেশে আমাদের দেশের মানুষ টিকে থাকতে পারে না, তাদেরকে যান বাঁচানোর জন্য পালিয়ে যেতে হয়। এই গণতন্ত্র, এটা হচ্ছে গত 3-4 মাসের কথা বলছি আমি, এটা কিন্তু এক্ষুনির কথা বলছি না। আমি একটা প্রবণতার কথা বলছি, নিরাপত্তাহীনতা যে কত প্রবল আমি সেই কথাটি বলছি। এবং সরকার সুশাসন হচ্ছে গণতন্ত্রের একটি মৌলিক জায়গা। এই জায়গাটায় যদি সরকার কাজ না করতে পারেন এবং সুশাসন যদি প্রতিষ্ঠিত না করতে পারেন এবং যারা উচ্ছৃঙ্খল তৈরি করে সমাজে তাদেরকে যদি মানে দমন করা না যায়, চিহ্নিত করে দমন না করতে পারেন, নিশ্চিহ্ন না করতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টিকে থাকার। খুবই ইম্পর্টেন্ট। আপনি 80,000 ফ্যামিলির যে কথাটা, তথ্যটা বললেন, আমি তো এরকম কোন তথ্য আমি পাইনি। আমি পাইনি, এটা আপনার কাছে থাকতে পারে, কিন্তু 80,000 ফ্যামিলি যদি এখান থেকে চলে যায় তাহলে তো আজকে মানে আমাদের প্রতিবেশী তো চুপ করে থাকার কথা না। আমরা ওখানেও পাই নেই, কিন্তু এই যে তথ্যটা, এটা কিন্তু নতুন একটা, কোনো কারণ নাই যে প্রতিবেশী খুব স্বস্তিতে আছে। কারণ আপনার এই যে এটা বড় ডিবেট তো থাক, আমাদের সময় নেই স্যার, যদি ফিনিশিং মানে এটা পত্রিকার নিউজ, আধা মিনিট ঠিক আছে। আমি যেভাবে দেখি যে 5ই জানুয়ারি যে নির্বাচন, এটা একটা পজিটিভ দিক হলো যে যেটা বলি সেমব্লেন্স অফ ডেমোক্রেসি, সেটা কিন্তু অব্যাহত আছে। যে অবস্থার সৃষ্টি হয়েছিল, উদ্ভব হয়েছিল, তাতে গণতন্ত্র নির্বাসিত হয়ে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দল করতে পারত, সেটা নাই। আসলে পলিটিক্যাল লিডারশিপই কিন্তু ডায়ালগের কথা বলছে, এটা হলো পজিটিভ দিক। আমার মনে হয় এই নির্বাচন থেকে বিরোধী দল অর্থাৎ বিএনপি এবং বিএনপির নেত্রী তিনিও একটা শিক্ষা গ্রহণ করবেন, আর এট দি সেম টাইম সরকারে যারা আছেন তারাও গ্রহণ করেছেন। উভয় পক্ষের জন্যই এখানে কিন্তু লেসন আছে। এটা সেকেন্ড। থার্ড, আমার যেটা বক্তব্য যে অহিংস এবং নিয়মতান্ত্রিক পন্থায় জনকল্যাণমূলক, জনগণকে ইনভলভ করে, আজকে দিল্লির উদাহরণটা দেখেন না, যে কংগ্রেস পার্টি বিজেপি তার বিপরীতে দিল্লিতে যে আম আদমি পার্টি যেটা, এবং সেই পার্টি করে কিভাবে তারা সরকার গঠন করলো। কাজেই আপনি কনস্ট্রাকটিভ, এইটাই বক্তব্য হলো যে কনস্ট্রাকটিভ প্রোগ্রাম করে উইন করা যায়। রাজনীতি নীতি নৈতিকতা বিবর্জিত হবে না, নীতি নৈতিকতা থাকবে। মানুষের জন্য রাজনীতি, মানুষের উপর আস্থা রাখতে হবে, এবং অহিংস পন্থায়, নিয়মতান্ত্রিক পন্থায় যদি পজিটিভ প্রোগ্রাম নিয়ে যদি কোনো দল অগ্রসর হয়, আমার মনে হয় পিপল সেটার মূল্যায়ন করবে। জি স্যার, ধন্যবাদ অধ্যাপক হারুনুর রশিদ, শারমিন মুর্শিদ, আমিনুল্লাহ কবির ভাই এবং ডক্টর বোরহানউদ্দিন খান। আপনাদের 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা দীর্ঘ সময় পর্যন্ত এই অনুষ্ঠানে আসলেন। অনেক আলোচনা, আমরা খুব খারাপ অবস্থার মধ্যেও গণতন্ত্রের এখন যদি অনুষ্ঠানটার নাম, খারাপ অবস্থার মধ্যে বেশ কিছু আমরা ইতিবাচক প্রস্তাব পেয়েছি। যেমন ডক্টর বোরহান বলেন ফ্লোর ক্রসিং, অর্থাৎ সংসদে যাতে মুক্তভাবে কথা বলতে পারে। আবার বললেন যে অন্তত অ্যাটলিস্ট একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে পড়েনি, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা আছে, এবং এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সবার যেটা আকাঙ্ক্ষা একটা সংলাপ। তরুণ শিক্ষার্থীরা যারা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানে আসলেন, তাদেরও আকাঙ্ক্ষা একটি সংলাপ, একটা কার্যকর সংলাপ, যেটা কবির ভাই বলছিলেন, যাতে এইটা নিয়ে আর আমরা গড়িমসি না করি বা হাসি ঠাট্টা তামাশা বা কোনো অপকৌশলের কোনো আশ্রয় না নিয়ে সত্যিকারের একটা কার্যকর সংলাপ চাই, যে সংলাপের মধ্যে দিয়ে আগামী দিনে একটি গ্রহণযোগ্য অর্থবহ একটি নির্বাচন হবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি, এবং আমাদের এই এখন গণতন্ত্র অনুষ্ঠান আগামী দিনেও এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।